সময় গোল্ডে বিশেষ সত্যজিৎ স্মরণ সত্যযুগ। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। অপু ও সত্যজিতের অভিনেতারা, দ্বিতীয় পর্ব। লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। কাঞ্চনজঙ্ঘার শুটিং শেষ করে সত্যজিৎ যখন কলকাতায় ফিরলেন, তখন শুটিংয়ের খবরাখবর জানতে আমি তার কাছে গিয়েছি। অভিনেতারা কে কেমন অভিনয় করলেন তার সম্বন্ধে আলোচনার প্রথমেই বললেন, তোমাকে না নিতে পেরে আমি বেঁচে গিয়েছি। আমি ক্ষুণ্ণ হয়ে কারণ জিজ্ঞাসা করাতে বললেন, তুমি ওই অশোক চরিত্রটা করলে, শেষমেশ ওরই সঙ্গে যে মনীষার বন্ধুত্ব তৈরি হবে, প্রণবেশের সঙ্গে নয়, এ নিয়ে কোনো সংশয় বা উৎকণ্ঠাই আর দর্শকের তৈরি হতো না। দর্শক ধরেই নিত সৌমিত্র যখন ওই চরিত্র করছে, তখন শেষ পর্যন্ত মেয়েটি ওর দিকেই যাবে। ওর এই ব্যাখ্যার সঙ্গে একমত না হয়ে উপায় ছিল না। তবে বুঝলাম, এই একটি ক্ষেত্রে অন্তত ওর প্রথম নির্বাচনে একটু ভুল হয়েছিল। ভাগ্যক্রমে সে ভুল সংশোধন হয়ে গেছে। সংশোধিত ব্যবস্থায় যে অশোক চরিত্রটা করেছিল, সেই অরুণ মুখোপাধ্যায় অসাধারণ সুন্দর একটি চরিত্রায়ন করেছিল। জীবনের সায়াহ্নে এসে আরেকবার তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সে অভিনয়টা করেছিল মনসুর মিয়ার ঘোড়া নামের একটা ফিল্মে। আরেকবার সত্যজিতের একটি প্রস্তাবিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তিনি বুদ্ধদেব বসুর কাহিনী অবলম্বনে একটি জীবন ছবি করার কথা ভেবেছিলেন, এমনকি প্রাথমিকভাবে চিত্রনাট্যও লিখে ফেলেছিলেন। তখন যেসব কারণে এর নির্মাণ কর্মের থেকে পিছিয়ে আসেন, তার একটা কারণ ছিল প্রধান চরিত্রে শিল্পী নির্বাচনের সমস্যা। সত্যজিৎ বহুদিন ধরেই ভেবে রেখেছিলেন যে কানু বন্দ্যোপাধ্যায়কে ওই চরিত্রে অভিনয় করতে আহ্বান করবেন, কিন্তু চিত্রনাট্যে চরিত্রটিকে মধ্যযৌবন থেকে অতিবৃদ্ধ অশীতিপর অবস্থা পর্যন্ত দেখানো ছিল। সত্যজিৎ এই ছবির প্রয়োজনে কানু বন্দ্যোপাধ্যায়কে যখন দেখলেন, তার আগে বহুদিন তাকে সাক্ষাতে দেখেননি। ইতিমধ্যে কানুবাবুর চেহারায় বার্ধক্যের অনপনেও ছাপ পড়ে গেছে। সত্যজিৎ সঠিকই বুঝলেন যে কানুবাবুর তখনকার চেহারা দিয়ে প্রৌঢ়ত্ব ও বার্ধক্যের অবস্থাটা চমৎকারভাবে পরিস্ফুট করা যাবে, কিন্তু যৌবনে যখন এই সংস্কৃত শিক্ষক অভিধান রচনার কাছে ঝাঁপ দিয়ে পড়ছেন, তখনকার বয়সটা কানুবাবুকে দেখলে কখনোই প্রতীয়মান হবে না। এছাড়াও আর কোনো চিন্তা সম্ভবত সত্যজিৎকে ওই সিনেমাটি করার থেকে নিবৃত্ত করেছিল। সত্যজিতের সব ছবি দেশের বাজারের সঙ্গে সঙ্গেই বিদেশের দর্শকের কাছে বিপণনের সম্ভাবনাও ভেবে রাখতেই হতো। সত্যজিতের অনেক ছবি দেশের বাজারে সমাদর না পেলেও বিদেশ থেকে অর্থাগম করতে পেরেছিল বলেই লগ্নিকারক প্রযোজকদের কাছে সত্যজিতের চাহিদা তেজি থেকেছে। বাংলায় শব্দকোষ রচনা করার প্রক্রিয়ায় নিমজ্জিত একজন অভিধান রচয়িতার জীবন বর্ণনা করে যে ছবি হবে, সেখানে বাংলা ভাষার বহু শব্দ নিয়ে ভাবনা সম্বলিত এমন অনেক দৃশ্য থাকবে, যা বিদেশি দর্শকের কাছে বোধগম্যতার সীমা পেরিয়ে হয়তো উপভোগ্য হয়ে উঠতে পারবে না, এমন আশঙ্কাও সত্যজিতের মনে এসেছিল। যেমন একটি শব্দ বিধবা। জীবনের সব দিকের মানচিত্র থেকে যে গুরুচরণ শব্দ সংগ্রহ করে আনেন, তার কন্যা যখন স্বামী হারিয়ে শ্বেত বস্ত্রে তার সামনে এসে দাঁড়ায়, তখন এই লেক্সিকোগ্রাফারের মনে বিধবা এই একটি শব্দ যে বিপুল জিজ্ঞাসা নিয়ে জেগে ওঠে, তা ব্যক্তিগত শোক দুঃখের সম্বন্ধ বিরহিত এবং ভাষাতত্ত্বের বিচারে ব্যুৎপত্তি ও বৈয়াকরণিক প্রশ্নের কূটজালে জড়িত। যাই হোক, কানুবাবুকে নির্বাচন করার সমস্যা নিয়ে কথা হওয়ার সময় এই চরিত্রটি আমি করলে কোনো সমস্যা হতে পারে কিনা সত্যজিৎকে আমি জিজ্ঞাসা করি। তাতে সত্যজিৎ বলেন, আমাকে ওই ভূমিকার জন্য নির্বাচন করলে কানুবাবুর নির্বাচনের ঠিক বিপরীত সমস্যাটি দেখা দেবে। অর্থাৎ যুবক ও প্রৌঢ়ত্ব যথোচিত হলেও পরিণত বার্ধক্যের রূপ আমার অবয়বে বিশ্বাসযোগ্যভাবে আনা যাবে না। যখন বলেছিলাম কেন মেকআপে সে ব্যাপারটা সম্পাদন করা যাবে না, তখন সত্যজিৎ বলেছিলেন, আমাদের এখানকার মেকআপ এখনও সেই স্তরে যায়নি। বুদ্ধদেব বসুর সেই কাহিনীর চিত্ররূপ তিনি অনির্মিত রেখে দিলেও বেশ কিছুকাল পরে রাজা মিত্র সেই কাহিনী নিয়ে ছবি করেন, আমাকে নিয়েই করেন। সে ছবি অর্থ সংকটে বন্ধ হয়ে গেলে রাজা মিত্র সম্পূর্ণ অপরিচিত হিসেবে সত্যজিতের কাছে গিয়ে এনএফডিসির ঋণ পাওয়ার ব্যাপারে তাঁর সাহায্য প্রার্থনা করেন। সত্যজিতের সহৃদয় সুপারিশে রাজা মিত্র এনএফডিসির আনুকূল্যও পান। আমার কাছে সত্যজিৎ প্রায়ই ওই ছবির শুটিংয়ের খবরাখবর জিজ্ঞাসা করতেন। শুটিংয়ে অশীতিপরের অংশটা প্রথমবার শুটিং হয়ে যাওয়ার পরে তার মেকআপ আদৌ গ্রহণযোগ্য হয়নি বলে তা বর্জন করে নতুন করে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন আমি সত্যজিতেরই মেকআপ শিল্পী অনন্ত দাসকে অনুরোধ করে তাঁকে দিয়ে ওই অশীতিপরের রূপসজ্জাটি করাই।
কৃত্রিম গাত্রচর্ম তৈরি করতে হতো ওই মেকআপে। সেই অতি কষ্টকর প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 3 ঘন্টার সময় লাগত এবং তা অপসারণেও প্রায় 1 ঘন্টার সময় লাগত। এত শ্রম স্বেদ ঝরানোর পরেও এই মেকআপ নিয়ে আমার একটু খুঁতখুঁতানি রয়ে গিয়েছিল। সে কথা সত্যজিৎকে বলতেই তিনি বলেছিলেন, আমি তো তোমাকে বলেইছিলাম এদেশে মেকআপ অত ভালো হয় না। কাস্টিংয়ের ক্ষেত্রে সত্যজিতের নির্বাচন অধিকাংশ সময় অভ্রান্ত হতো বটে, কিন্তু মনে রাখা দরকার ফিল্ম তৈরির কাজটা ফলিত কর্ম, প্র্যাকটিক্যাল হতে হয় সেখানে। কাস্টিংয়েও যাদের নিলে সবচেয়ে মানানসই চরিত্র উপযোগী চেহারা পাওয়া যেত, দক্ষতার বিচারেও যারা সবথেকে ভালো বাছাই হতে পারে, সবসময় তাদের পাওয়া সম্ভব হয় না। দু একটা সময় খুব বড় পরিচালককেও প্রযোজকের ইচ্ছের সঙ্গে একটু আধটু আপোষ করতে হয়। অনেক সময় খুব সঠিক নির্বাচন করার পরেও অন্য ঝামেলায় তা বানচাল হয়ে যেতে পারে। যেমন একটি ক্ষেত্রে অতি সুন্দর এক নবাগতাকে নিয়ে শুটিং হওয়ার প্রথম দিনে মহিলার ভাবী স্বামী, তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত নায়ক, এসে বললেন তার ভাবী স্ত্রীকে তিনি অভিনয় করতে দেবেন না। সেদিনের শুটিংই যে শুধু ভেস্তে গেল তা নয়, পুরো ছবি থেকে সেই নারী চরিত্রটিকেই বাদ দিয়ে ফিল্মটি তৈরি করতে হলো। এরকম অসুবিধার সম্মুখীন সত্যজিৎ রায়কেই হতে হয়েছিল। আমি অপুর সংসারে কাজ করতে আসার সময় থেকেই জেনেছি যে সত্যজিৎ পথের পাঁচালীরও আগে রবীন্দ্রনাথের ঘরে বাইরে চিত্রায়িত করার কথা ভেবেছিলেন। একটি চিত্রনাট্যও লিখেছিলেন। তারপর প্রায় প্রত্যেক ছবি শেষ হবার পরেই একবার করে কথা উঠতে শুনতাম, এইবার ঘরে বাইরেটা করলে হয়। পথের পাঁচালীরও আগে অর্থাৎ 1950 সালের আগে যে ছবি করার অঙ্কুরোদ্গম, শেষ পর্যন্ত সেই ছবি ফ্লোরে যায় 1981 সালে নভেম্বর মাসে। এই দীর্ঘ সময় ধরে যত অভিনেত্রীকে বিমলা করার জন্য ভাবা হয়েছিল, তাদের সংখ্যাটা প্রায় ছবি করার ইচ্ছে এবং প্রকৃতপক্ষে ছবি করার মধ্যবর্তী বৎসর সংখ্যার থেকে খুব একটা কম হবে না। যাদের ভাবা হয়েছিল তাদের মধ্যে অনেকে চিত্রনক্ষত্র রূপে দীপ্যমান, আবার অনেকে নিতান্ত অপেশাদার, গৃহকর্মরতা কিংবা শিক্ষাব্রতী। তাদের মধ্যে এক একজন এক এক কারণে খারিজ হয়েছেন আমি জানি। একজনের বাংলা উচ্চারণ ইংরেজি উচ্চাটনে দুষ্ট ছিল। একজনকে স্বামী তথা তার পরিবার সিনেমায় নামতে দিতে চাননি। নামতে শব্দটা সত্যজিতের মতো জগৎ বিখ্যাতর সঙ্গে তখনও লেগেছিল। আশ্চর্যের কথা না? যাই হোক, বিমলা করার জন্য শেষ পর্যন্ত একজন শ্যামবর্ণা নবাগতাকেই নির্বাচন করেছিলেন সত্যজিৎ। তবে তিনি সিনেমার পেশাদার না হলেও থিয়েটারে অভিনয়রতা। ঘরে বাইরের ত্রিভুজে 2 পুরুষ চরিত্রে নিখিলেশ ও সন্দীপ। অপুর সংসারের পরে যখনই ঘরে বাইরে করার কথা হয়েছে, তখনই শুনতাম আমি করব নিখিলেশের চরিত্র। কিন্তু 2-4 বছর পর থেকেই সত্যজিৎ আমাকে বলতে থাকেন, তোমাকে দিয়ে নিখিলেশ আর সন্দীপ দুটোই হয়, দেখি আরেকজন কাকে পাওয়া যায়, তার চেহারা ইত্যাদি দেখে ঠিক করব তাকে দিয়ে কোনটা হয়, তখন অন্যটা তোমায় করতে হবে। আরও কয়েক বছর চলে যাবার পর আমাকে বলেন, তোমাকে সন্দীপই করতে হবে। এখন শুধু নিখিলেশ চরিত্রের জন্য অভিনেতা খুঁজতে হবে। সন্দীপ চরিত্রের জন্য কেন তিনি আমাকে স্থির করলেন, এ নিয়ে আমি কোনোদিন সত্যজিৎকে জিজ্ঞাসা করিনি। কিন্তু যাদের সঙ্গে তার এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, সেরকম লোকের কাছে শুনেছি উনি বলেছিলেন, নিখিলেশের মতো একজন স্বামী, যাকে প্রায় নোবেল বলা যায়, এরকম স্বামী থাকতে সন্দীপের প্রতি আকৃষ্ট হতে গেলে সন্দীপ চরিত্রের অভিনেতার মধ্যে যথেষ্ট রোম্যান্টিক অ্যাপিল থাকার দরকার। আর যে গুণটার দ্বারা সন্দীপ বিমলাকে টেনে আনে, সেটা তার কথা বলার ক্ষমতা। বিমলা প্রথম যেদিন সন্দীপকে দেখে, সেই দিনই তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে যায়। বাংলা বক্তৃতা শুনে মুগ্ধ হবার মতো ডিকশন সৌমিত্র ছাড়া এখন আর কোন অভিনেতার আছে? এই কথাগুলো দোহাই আপনাদের, আমার আত্মগৌরব বিস্তারের জন্য লিখছি এমন কথা ভাববেন না। সত্যজিৎ রায়ের শিল্পী নির্বাচনে চিন্তাশীলতা ও বিচক্ষণতার দৃষ্টান্ত হিসেবে এই কাহিনীটুকু লিপিবদ্ধ করার দরকার ছিল। সত্যজিতের অভিনেতা নির্বাচনে বুদ্ধিমত্তা ও শিল্পদৃষ্টির যে পরিচয় পাওয়া যায়, সে সম্পর্কে দৃষ্টিপাত করার পরে অভিনেতাদের পরিচালনা করার সময় তার পদ্ধতি কী রকমের ছিল, সে বিষয়ে 2-1টি কথা বলে সত্যজিৎ ও তাঁর অভিনেতাদের উপর এই সংক্ষিপ্ত নিবন্ধের পরিসমাপ্তি করতে চাই। আমাকে অনেকে অনেক সময় প্রশ্ন করেছেন, অভিনেতাদের পরিচালনা করার ক্ষেত্রে সত্যজিতের মেথড বা পদ্ধতিটা কেমন ছিল। এর উত্তরে আমাকে যা বলতে হয়েছে, এখানেও তারই পুনরাবৃত্তি করছি আমি। অভিনেতাদের পরিচালনার জন্য তার কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না। এর মানে এই নয় যে অভিনেতাদের কিভাবে স্বীয় চিত্রনির্মাণ প্রক্রিয়ায় ব্যবহার করতে হয় সে ব্যাপারে তিনি অনিশ্চিত ছিলেন। বরং বলা যায়, কোন অভিনেতাকে কিভাবে ব্যবহার করতে হবে,
কি ধরনের সাহায্য বা শিক্ষায় কোন অভিনেতার কাছ থেকে তিনি সবথেকে ভালো কাজটা পাবেন এটা নির্ধারণ করার ক্ষমতা ছিল তাঁর অসাধারণ। অভিনয় শৈলী নিয়ে অনিশ্চয়তা দূরস্থান, মানব জীবন এবং সিনেমা ও অন্যান্য শিল্পের গভীর অনুধাবন ও চর্চার ফলে অভিনয়বিদ্যাও যে তাঁর করায়ত্ত ছিল তা দীর্ঘ 3 দশকের বেশি তাঁর সংস্রবে ও তার ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি। প্রথম ছবি পথের পাঁচালী থেকেই আমরা লক্ষ্য করেছি তিনি পেশাদার ও অপেশাদার উভয় গোত্রের শিল্পীদেরই ব্যবহার করে আসছেন তার প্রয়োজন অনুসারে। পেশাদার অপেশাদারের এই বিভাজন ছাড়াও অভিনয়কর্মীদের আরও বহু বিভাগ করা যায়। থিয়েটারের অভিনয় অভ্যস্ত কি পুরনো বাংলা সিনেমার অভিনয় অভ্যস্ত এরকম বাছাই করেও একটা ভাগ করা যায়। তাছাড়া বুদ্ধিমান অথবা বুদ্ধিমান নয় এমন বিভাগ তো পেশাদার, অপেশাদার, নবাগত কি অভিনয়ের পূর্বশিক্ষা বিরহিত সবার মধ্যেই করা যায়।